এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আলামিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, মাগরিবের নামাজ কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং এই মাগরিবের নামাজের পরপরই কিন্তু আজকের যে আনুষ্ঠানিকভাবে যেই সবশেষ যে বয়ান সেই বয়ানটি শুরু হয়ে যাবে এবং সেই বয়ানের মাধ্যমে আজকের অর্থাৎ এই ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা সেটি ওই বয়ানের মধ্য দিয়ে শেষ হবে। কারণ সাধারণত পরের দিন ভোরে অর্থাৎ দ্বিতীয় দিনের ভোরে কিন্তু ভোর থেকেই ফজরের নামাজের পর থেকেই কিন্তু আবারও পুরো জায়গাগুলো তৈরি হয় এবং সেই যা শুরু হয়ে যায়। এবং আজকে দর্শক আপনারা দেখেছেন যে সারাদিন আমার যিনি সহকর্মী এখানে ছিলেন তোহা খান তামিম, তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে এবং তিনি কিন্তু গেল বছরগুলোতেও আপনাদেরকে এই ইজতেমা নিয়ে তথ্যগুলো জানিয়েছেন সবসময়। তো উনি কিন্তু এই জায়গাগুলো সম্পর্কে অনেক কিছু জানেন এবং সার্বিকভাবে কি হয় না হয়। তো আমরা তার কাছেও আসলে এই ব্যাপারটা নিয়ে আরও একটু বিস্তারিত জানবো। ধন্যবাদ আলামিন তুষার। সকাল থেকে দেখে আসছি যে একেবারে থেমে থেমে যে নানা ধরনের যে বক্তৃতা, দিনী আলোচনা, সেটির মাধ্যমে দিনের যে কার্যক্রম সেটি চলেছে। এখন মাগরিবের যদিও নামাজ হচ্ছে এবং বেশ একটি মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে অন্ধকার, লাইট জ্বলছে পুরো প্যান্ডেল জুড়ে এবং যদিও প্রচণ্ড মশা এখানে, এবং এই মশায় আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি বেশ আমাদের কাজ করতেও বেশ বেগ পেতে হচ্ছে। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখলাম যে ভেতরে তাদের যেই বিদেশি টেন্টগুলো রয়েছে, বিভিন্ন টেন্টগুলো রয়েছে, সেখানে ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়েছে যাতে করে মুসল্লিরা নির্বিঘ্নে তাদের যে দাওয়াতি কাজ এবং ইবাদত বন্দেগী সেটি তারা করতে পারেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন মাগরিবের আজান নামাজ হচ্ছে, নামাজের পরপরেই একটিমাত্র বয়ান হবে, মাওলানা আহমদ লাটের বয়ান হবে এবং মাওলানা আহমদ লাট উর্দুতে বয়ান করবেন, সেটি এবার বাংলায় তর্জমা করে দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায় যে এই সারা দিনই কিন্তু এই যে দিনী আলোচনা, তাশকিলি বয়ান, পাশাপাশি বিভিন্ন ধরনের আম বয়ান, এগুলোর মাধ্যমেই কিন্তু তারা প্রশিক্ষণ নিচ্ছেন মূলত। এবং এই প্রশিক্ষণ নেয়ার ফলে তারা আজকে, কাল এবং পরশু দিন অর্থাৎ এই প্রশিক্ষণ নেবেন এবং রোববারে প্রথম পর্বের যে প্রথম ধাপ রয়েছে সেই ধাপের আখিরি মোনাজাত হবে। আখিরি মোনাজাতের পরে তারা বেরিয়ে পড়বেন এবং যে দিনী সফর, যেটি তাবলিগ জামাতের ভাষায় বলা হয় চিল্লা, সেই চিল্লাতে বিভিন্ন মেয়াদের চিল্লা আছে, সেই চিল্লাতে তারা চলে যাবেন এবং বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে পড়বেন এবং সেখানে ইসলামের যে দাওয়াত, সেই দাওয়াত তারা পৌঁছে দেবেন মানুষের কাজে এবং সমাজে বৈষম্যহীন সমাজ এবং ঐক্যের সমাজ গড়তে তারা সেই চেষ্টা করবেন বলে মুসল্লিরা যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে জানাচ্ছেন বা শীর্ষ মুরব্বীরা তারা আমাদেরকে বলছেন। তো সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি। তো এমনি সাধারণত তো আমরা দেখেছি যে প্রথম পর্বের পরে একটি গ্যাপ থেকে আসলে এটি ফাঁকা থেকে তারপরে আবার শুরু হয় দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ধাপ যেটা। তো এবার তো যেহেতু দুই ধাপ পরপর হবে, তো এবার আসলে তৃতীয় দিনের যে আখেরি মোনাজাত অর্থাৎ প্রথম পর্বের প্রথম ধাপের যে আখেরি মোনাজাত, সেবার কি আসলে মানুষ কম হওয়ার কোনো সম্ভাবনা বা এমন কিছু কি মনে হয়েছে কিনা আপনার? খুবই চমৎকার একটি প্রসঙ্গ আলামিন তুষার আপনি তুলেছেন। সেটি হচ্ছে, আমরা কিন্তু একটু উল্লেখ করি আপনাকে, সেটি হচ্ছে প্রতি বছরই আমরা দেখে থাকি যে এই যে আমরা যেখানে গণমাধ্যম কর্মীরা খবর সংগ্রহ করছি, এই আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, সেখানে আশপাশের যে ফুটপাত রয়েছে সেটি কিন্তু আমরা ফাঁকা দেখেছি। এমনকি আজকে জুমার দিনেও গত বছরের তুলনায় মুসল্লির সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হয়েছে, যদিও মানে লাখো মানুষের সমাগম ঘটেছে। কিন্তু আমার মনে হয় যে এটি দুটি পর্বে ভাগ হওয়ার কারণে, অর্থাৎ দুটি ধাপে ভাগ হওয়ার কারণে, অর্থাৎ প্রথম ধাপে ৪১টি জেলা এবং পরের ধাপে ২২টি জেলা এবং ঢাকায় দুই অংশ করা হয়েছে। এইভাবেই কিন্তু বলা যায় যে মানুষের সমাগম কিছুটা হলেও কম। হ্যাঁ, যেমনটা বলছিলেন এবার আসলে যেহেতু দুই ধাপে হচ্ছে, সেই জায়গা থেকে হয়তো প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপে যাবার পরে হয়তো মানুষের সমাগমটা আরও বাড়বে এবং তখন হয়তো আখেরি মোনাজাতের যে জায়গাটা, সেই আনুষ্ঠানিকতাটা আরও বাড়বে। তো এই ছিল এখান থেকে অর্থাৎ টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আমার কাছে সবশেষ তথ্য।